কি অবস্থা সবার? অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম স্মার্টফোনের রিভিউ নিয়ে। মানে এটা কেন জানি নিজের কাছে নতুন নতুন লাগছে। আগে কন্টিনিউ ফোনের কাজ করতেই থাকতাম, অফিসিয়াল মার্কেটে ফোন আসতেই থাকতো, সেই জায়গাটা একদমই খালি হয়ে গেছে বলা যায়। ওই হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড ফোন লঞ্চ করছে, তার ভিতরে টেকনো হাজির হলো তাদের স্পার্ক 50 প্রো ডিভাইসটা নিয়ে। কেন যে সব ফোনের দাম বৃদ্ধি পেয়েছে, ফোন লঞ্চ হওয়া অনেকটাই বন্ধ হয়েছে, এই বিষয়টা নতুন করে বলার মতো কিছু নেই, আপনারা অনেকেই জানেন। তো টেকনো স্পার্ক 50 প্রো ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6/128GB এবং 8/128GB ভেরিয়েন্টে। আমরা হাতে দুইটা কালার পেয়েছি, ইঙ্ক ব্ল্যাক এবং ডাইনামিক অরেঞ্জ। আর এই অরেঞ্জ কালারটা কার সাথে মিলে যাচ্ছে এটা হয়তো বা আপনারা জানেন। কি ফিচার্সের ভিতরে 60 ওয়াটের চার্জার, 6000 mAh এর ব্যাটারি, তারপরে IP6869 রেটিং, সেটা বা 6 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স, তাছাড়াও HGS এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল সনির লিটিয়া 600 সেন্সর রেয়ারে রয়েছে এবং এই ফোনটাতে গুগল AI প্লাসের সাবস্ক্রিপশন থাকছে ফ্রিতে। তবে হ্যাঁ, সেটা লিমিটেড টাইম, মানে 3 মাসের জন্য। আর এই 3 মাস আমরা ফোনটাতে ফ্রিতেই ব্যবহার করতে পারবো। 2TB ক্লাউড স্টোরেজ, এরপরে জেমিনি রয়েছে, জিমেইলে জেমিনি থাকবে, আপনি যেমনই জিমেইল লেখেন না কেন সেটাকে কারেকশন করে দিবে, ডিসক্রাইব করে দিবে। তাছাড়াও ন্যানো ব্যানানা 2 থাকছে ইমেজ জেনারেশন অ্যান্ড এডিটিং এর জন্য, এটা বেস্ট একটা টুল, আমরা সবাই জানি। প্রসেসর রয়েছে সুপরিচিত Helio G100 আলটিমেট। স্ক্রিন রয়েছে HD+ রেজলিউশনের, যেটা 120 হার্টজের বাট IPS প্যানেল। প্রাইস যথাক্রমে 6/128GB 26,999 টাকা এবং 8/128GB 30,999 টাকা। কেন ফোন লঞ্চ করা এতটা কমে গিয়েছে সেটা আপনারা প্রাইস শুনেই হয়তো বা বুঝতে পারছেন, কারণ অনেকে সাহস পাচ্ছে না যে ফোনে আমরা 20-25 হাজার টাকায় অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, 144 হার্টজ দেখতে পারতাম, সেই জায়গাটায় আমরা এখন IPS পাচ্ছি, তাও আবার HD+ রেজলিউশনের। বিষয়টা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই মুহূর্তে ভ্যালু ফর মানি ডিভাইস আসলে কোনোটাকেই বলা যাচ্ছে না। তবে এরকম খারাপ মুহূর্তের ভিতর দিয়ে টেকনো যেহেতু একটা ফোন লঞ্চ করেছে, আমরা চলেন প্রাইজের ব্যাপারটা একদিকে রেখে এই ফোনটাতে ভালো মন্দ কি কি রয়েছে সেই বিষয়গুলি যাচাই বাছাই করে আসি। প্রথমে আসি ডিজাইনে। সবাই এখন এক ধরনের ট্রেন্ড ফলো করছে, কালার দিয়ে বা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই ফোনটাও দেখতে পাচ্ছি আমরা সেরকমই ট্রেন্ড ফলো করেছে, তবে টেকনো কিছুটা হলেও ভিন্নতা আনার চেষ্টা করেছে। দেখতে ভালো লাগছে, হাতে নিলেও প্রিমিয়াম ফিলটা পাচ্ছি এবং সলিড লাগছে। রেয়ার প্যানেলটা প্লাস্টিকের, বাট এটা বেশ ভালো ম্যাটেরিয়ালে তৈরি, সহজে স্ক্র্যাচ পড়বে না, ম্যাট ফিনিশিং। হাতের ছাপ না ওইভাবে বোঝা যাচ্ছে না খুব একটা যে হাতের ছাপ পড়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। সাইজটাও স্ট্যান্ডার্ড, হাতের ভিতরে নিলে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল। ফ্রেম প্লাস্টিকের, রাইটে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। 3.5mm অডিও পোর্টটা নাই, তবে ভালো ব্যাপার হলো ডুয়েল স্পিকারস রয়েছে, তার মানে স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স করা যাবে এখান থেকে। লেফটে সিম স্লট, যেখানে দুইটা ন্যানো সিম কার্ড এবং একটা SD কার্ড সাপোর্টেড। আর আয়ার রিমোট রয়েছে, এই রেয়ারে ক্যামেরা বাম্পের কোনো একটা ছিদ্রতে আয়ার রিমোটটা দেওয়া হয়েছে মনে হয়, এটাতে আয়ার রিমোটটা রয়েছে। মেইন ক্যামেরাটা ঠিক উপরেরটা। সব মিলিয়ে ডিজাইনটা সুন্দর, এটা দেখলে আপনার পছন্দ হবে। চলেন আমরা এবার ডিসপ্লে পার্টটা সেরে আসি। 6.78 ইঞ্চের পানসোল ডিসপ্লে, 120 হার্টজ HD+ রেজলিউশন, এখানে 120 হার্টজও দেওয়া হয়েছে। চিন বেজেল এরিয়াটা মোটা সোটা, হ্যাঁ লোয়ার চিনটাও উঁচু, আসলেই চোখে লাগছে। কারণটা হলো যে আমরা 20,000 টাকা বা তার বেশি প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে এরকম মোটাসোটা বেজেল লোয়ার চিন দেখে অভ্যস্ত না আমরা। কার্ভ এবং অ্যামোলেড যেমনটা বলছিলাম এতক্ষণ ধরে, যে কারণেই কিছুটা হলো বেমানান মনে হচ্ছে। HD+ রেজলিউশন, ইউটিউবে দেখলাম 1080p রেজলিউশনের ভিডিও দেখা যায়, মানে কিছুটা শার্পনেস বাড়ানো হচ্ছে। ক্লোজ থেকে ভিডিও দেখতে হলে HD+ রেজলিউশনে একটু শার্পনেসের ঘাটতি মনে হয়, ওগুলো আপনারা বুঝেন। 120 হার্টজ সব জায়গায় পুশ করে না, সিস্টেমের কিছু অ্যাপের ভিতরে UI সেটিংসের ভিতরে 120 হার্টজ পাবেন এবং বাকি সবসময় দেখবেন যে ফোনটা 60 to 90 হার্টজে চলছে। টাচ রেসপন্স রেটটা ভালো আছে, স্মুথ লাগছিল, এই দিক থেকে সমস্যা ফেস করেনি। ব্রাইটনেস তো দেখলাম ভালোই, খারাপ না। ফুল ব্রাইটনেস দিলে আপনি সানলাইটে ভিজিবিলিটি পাবেন, খুব বেশি ভালো বলছি না আমি, বাট ব্যবহার করার মতো অবস্থায় থাকবে। আমার মতে এই ফোনটার সব থেকে বেশি কস্ট কাটিং করা হয়েছে যে জায়গায়, সেটা হলো এর ডিসপ্লে সেকশন, যেটা আপনারা অলরেডি বুঝতে পাচ্ছেন। চলেন জেনে আসি ক্যামেরা পার্টটাতে কেমন করলো। 50 মেগাপিক্সেলের লিটিয়ার 600 সেন্সর, পিছনে একটাই ক্যামেরা, সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছন ক্যামেরাতে আমরা পোর্ট্রেট মোডে 3টা ফোকাল লেন্থ দেখতে পাচ্ছি, 24mm, 35 এবং 50mm ফোকাল লেন্থেও ছবি তোলা যাবে। ব্র্যান্ডেড সেন্সর ব্যবহার করার কারণে এই ফোনটার পোর্ট্রেট মোড থেকে শুরু করে ল্যান্ডস্কেপ মোডে এসেও আমরা কিন্তু বেশ গুড কোয়ালিটির ইমেজ পাচ্ছিলাম। 50 মেগাপিক্সেল ক্যামেরাটাতে আমরা যখন 50mm ফোকাল লেন্থের ছবি তুলছিলাম ডিজিটালি জুম করে, তখনও কিন্তু বেশ ভালো শার্পনেস ইমেজের ভিতরে দেখতে পেরেছি। পাশাপাশি পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনও খুবই দারুণ ছিল। আমরা পোর্ট্রেট মোডে 3টা ফোকাল লেন্থে ছবি তুলেছি, স্যাম্পল ইমেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। 24mm এর তুলনায় 35 এবং 50mm ফোকাল লেন্থে ছবিগুলো দেখতে আরো সুন্দর লাগছিল। এখানে এক্সপোজার ব্যালেন্স যেমন ভালো ছিল, তেমন ব্যাকগ্রাউন্ড ব্লার, ডেপথ এগুলোও দেখতে রিয়েলিস্টিক লাগছিল। লো লাইটে এসেও পোর্ট্রেট মোডের পারফরমেন্স
পারফরমেন্স খুব একটা খারাপ দেখি নাই আমরা, তবে হ্যাঁ ডিজিটালি জুম করলে লো লাইটে কিছুটা ওভার শার্প করে দিচ্ছে, এআইয়ের মাধ্যমে ওই স্কেচ টাইপের ভাইবটা পাওয়া যাচ্ছিল। লো লাইটে যখন ছবি তুলবেন ডিফল্ট ফোকাল লেন্থে ছবি তুলেই বেটার রেজাল্টটা পাওয়া যাবে। ল্যান্ডস্কেপে কালার রিয়েলিস্টিক লাগছে, ন্যাচারাল লাগছে, খুব বেশি যে বুস্টেড কালার এরকম ফিল করছিলাম না, এবং শার্পনেস ডিটেলসেও ঠিকঠাক লাগছিল। তবে হ্যাঁ বেশি সানলাইট যেখানে পড়ে সেখানে এক্সপোজার ব্যালেন্স করতে যে কিছু জায়গা বা শ্যাডো এরিয়াটাকে একটু ডিপ করে ফেলছিল। এর রিয়ার ক্যামেরার পারফরমেন্সটা ওভারঅল আমার কাছে যেমনটা মনে হয়েছে 26,999 মানে 27,000 টাকার ভেরিয়েন্ট হিসাবে ঠিকঠাক, বাট আমি যখন 30+ প্রাইজে চলে যাচ্ছি তখন মনে হচ্ছে আরেকটু বেটার কিছু এখানে আমি আশা করছিলাম। সেলফিতে 8 মেগাপিক্সেল, এখানে রেজলিউশন সংখ্যায় কম, অনেক সময় দেখা যায় সংখ্যায় রেজলিউশনটা অনেক বেশি 32-50 মেগাপিক্সেল থাকে অনেক 10,000-15,000 টাকার ফোনে, বাট ওইগুলা ছবি কিন্তু ওই মানের হয় না। সো এখানে 8 মেগাপিক্সেল হলেও ছবির মান ধরে রাখা হয়েছে, স্কিন টোনের ভিতরে হলদেটে ভাব বা বেশি কালার লাগছে এরকম ফিল করছিলাম না। আরেকটু ওয়াইড হলে ভালো হতো, 24-22 হলে ভালো হয়, বাট 26mm স্ট্যান্ডার্ড এখানেও গ্রুপ সেলফিতে ভালো রেজাল্ট করবে। ক্যামেরা পার্টে যে এআই ফিচারগুলো থাকছে, ফ্ল্যাশ স্ন্যাপ এটা রয়েছে, লাইভ ফটো ফিচারও দেওয়া হয়েছে, এআই এক্সটেন্ডার, তারপরে এআই র ফিচারটাও রয়েছে, আপনি ইমেজটাকে আপনার মন মতো কালার গ্রেড করে নিতে পারবেন। এআই ইরেজার 2.0 থাকছে ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড জিনিসগুলোকে আরো সুন্দরভাবে রিমুভ করার জন্য। এছাড়াও এআইজিসি পোর্ট্রেট 2.0 দেওয়া হয়েছে। ডিভাইসটার ব্যাটারি এবং চার্জিং এই দুইটা জায়গা কিন্তু বেশ স্ট্রং, 6000 mAh এর ব্যাটারির সাথে 60 ওয়াটের চার্জিং সুবিধা, অ্যারাউন্ড 55 মিনিটসের ভিতরে ফুল চার্জ হয়ে যায়। আর চার্জিং এর জন্য ডেডিকেটেড 3টা মোড রয়েছে, হাইপার, স্মার্ট, লো টেম্পারেচার। 1900 সাইকেলের ব্যাটারি, তার মানে আমরা 6 বছরের ব্যাটারি হেলথ পাচ্ছি। টেকনো ক্লেম করছে যে তাদের এই ফোনটা দিয়ে 43 আওয়ার্স প্লাস কলে কথা বলা যাবে, অডিও কলে, এবং ইউটিউবে ভিডিও দেখা যাবে 13 আওয়ার্স প্লাস। তবে রেগুলার ইউজেসে, ডে টু ডে ইউজেসে ফোনটা দিয়ে আপনি ইজিলি 1.5 দিন ব্যাকআপ টাইম পাবেন যদি লাইট ইউজ করেন, রেগুলার ইউজেস করেন, টিপিক্যালি আমরা যে কাজগুলো করি আর কি। আর যদি একটু হেভি ইউজ করেন, গেম খেলা, ব্রাউজিং করা, ইন্টারনেট ব্রাউজিং করা, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাকআপ টাইমটা আপনি সারাদিন ব্যবহার করার পরে রাত্রে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে, মানে ডে টাইমটা শেষ করতে পারবেন ইজিলি। এর আগে টেকনো ক্যামন সিরিজের ফোনের রিভিউ করার সুযোগ হয়েছিল আমাদের, সেখানে ইউআই এক্সপিরিয়েন্সটা অনেকটাই এলিট একটা ভাইব পাচ্ছিলাম। ফ্লুইড, লিকুইড গ্লাস টাইপের ভাইব রয়েছে, ক্রিস্টাল, সবগুলো যেন নতুনভাবে সাজানো হয়েছে, 3D ডেপথ ওয়ালপেপার। হ্যাঁ টেকনো যে এই জায়গাটা ইমপ্রুভ করছে সেটা কিন্তু ক্লিয়ারলি নোটিসেবল। স্পার্ক সিরিজের ফোনে সেম ইউআই এক্সপিরিয়েন্স না হলেও এখানে যে হাইওএস 16.2.0 দেওয়া হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 16, সেটাও কিন্তু যথেষ্ট ফ্লুইড। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম বলেন, র্যাম ম্যানেজমেন্ট, ডাইনামিক লোগো ডিজাইন, সব জায়গায় বলা যায় আগে থেকে ফাস্টার অ্যান্ড মিনিমাল লাগছিল। ওএস এর ভিতরে এবার ইনক্লুড করা হয়েছে টিগার্ড নামের একটা সিকিউরিটি ব্র্যান্ড, যেটা আপনার ফোনের প্রাইভেসিকে সম্পূর্ণ প্রোটেক্ট করবে। এছাড়াও টাচ ট্রান্সফার উইথ আইফোন, তার মানে আপনি আইফোনের সাথে সহজেই এই ফোনটাই ফাইল ট্রান্সফার করতে পারবেন। এআই ফ্রিলিং 2.0 রয়েছে, রেঞ্জটাকে আরো একটু বাড়ানো হয়েছে। তারপরে এআই সিনারিও নয়েজ ক্যান্সেলিং, যেখানে কলে কথা বলার সময় নয়েজটাকে আরো বেটার ভাবে রিডিউস করতে পারবে। টেকনো এআই এইটাকে এখন আর ছোট করে দেখার সুযোগ নেই, এআই এর জায়গাটায় টেকনো অনেকটাই উপরে আছে বলা যায়। যেখানে এই ফোনটাতে আমরা পাচ্ছি প্রবলেম সলভিং এর মতো এআই ফিচার, এআই রাইটিং রয়েছে, সামারাইজ রয়েছে, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফ্ল্যাশ মিমো রয়েছে, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, কোনো একটা লেখা ইংরেজিতে বুঝতে পারছেন না, ভুল হয়ে গেছে, গ্রামাটিক্যাল কারেকশনগুলো প্রয়োজন পড়তে পারে, বা শর্ট করে লিখছেন, একটু ডিসক্রাইব করার প্রয়োজন পড়তে পারে, সেগুলো সবই অটোমেটিক এআই এর মাধ্যমে আপনি করে নিতে পারবেন। 6GB র্যাম, 8GB র্যাম, আমাদের হাতেটা 6GB, তাই আমরা 6GBর পারফরমেন্সটা আপনাদেরকে আরো ভালোভাবে বলতে পারবো। 128GB স্টোরেজ থাকছে এবং এসডি কার্ড স্লটও রয়েছে, আপনি চাইলে স্টোরেজ বাড়িয়ে নিতে পারছেন। এখন মেইন কথা হলো ভাই G100 আলটিমেট এসওসি, G99, G100, G200, এর ভিতরে আবার আলটিমেটও রয়েছে। এগুলোর পারফরমেন্স সবই প্রায় সিমিলার বলা যায়, এবং পৃথিবীতে সব থেকে বেশি স্মার্টফোন মনে হয় এই জি সিরিজের এই 100, 99, 200 দিয়েই লঞ্চ হয়েছে, আমার কাছে মনে হয় এটা। যাই হোক, তাই এই এসওসির পারফরমেন্স নিয়ে নতুনভাবে খোলসা করে বলার মতো কিছু নেই। রেগুলার ইউজেসে টিপিক্যাল কাজগুলো আমরা যেভাবে করে থাকি ওইগুলো খুব ইজিলি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। ব্রাউজিং করেন, ইউটিউবের ভিডিও দেখেন, 60 FPS গেমিং করেন, পাবজি, ফ্রি ফায়ার, এই টাইপের কাজগুলা, বিগিনার থেকে মডারেট টাইপের কাজগুলা ও ইজিলি কভার করতে পারবে। 60 FPS আমরা এখানে গেমিং করেছি, পাবজির মতো গেম দেখলাম 60 FPS খেলা যাচ্ছিল, ওই যে বললাম বিগিনার টু মডারেট এই টাইপের আপনি শখের বসে গেম খেলেন, ফ্রি ফায়ার গেম টেম খেলেন, কিছু কিছু গেম 90 FPS খেলা যায় যে 100 আলটিমেটে। তবে 60 FPS পাবজি গেম 2-1টা ম্যাচ, হ্যাঁ তিনটা সর্বোচ্চ ম্যাচ আপনি ভালোভাবে খেলতে পারবেন। তারপরে খেলার সময় কিছুটা ল্যাগ বা একটু আটকে যাচ্ছে, এগুলা
ফেস করবেনই। ফ্রি ফায়ার গেম আবার একটু অপটিমাইজড এই ফোনটাতে দেখলাম, ফ্রি ফায়ার বেশ ভালোভাবে চলছিল। দিন শেষে এটা আবার গেমিং ফোন একদমই না। টেম্পারেচার নিয়ে সমস্যা ছিল না, মানে ওভারহিট হয় না চার্জিংয়ের সময় বলেন, বা 60 FPS গেম খেলা, বেশিক্ষণ ক্যামেরাতে ভিডিও শ্যুট করা বলেন, বা অনেক সময় ভিডিও কলে কথা বলা, এগুলোতে ওভারহিটের সমস্যা আমরা ফেস করিনি। মানে হাতে ধরে রাখা যাচ্ছে না, অস্বস্তি লাগছে এরকম মনে হচ্ছিল না। লাস্টে আরেকটা বিষয় বলতেই হয় যে টেকনো এখানে এনএফসির মতো ফিচারটাও অ্যাড করেছে, যেটা এখনকার সময় এসে সব ফোনেই দেয়া উচিত, কারণ এনএফসিতে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে। তো ফোনটা ভাই আসলে কেমন হলো? টেকনোর এই ফোনটাতে আপনি ডিসপ্লের জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে বেশ ভালো কিছু করার চেষ্টা করেছে। যদি আমি ওই 26,999 টাকার ফোনের হিসাবে আসি, এবং 30+ হলে সেটা আমার কাছে ওভার প্রাইস মনে হচ্ছে। এখন এটাকে ওভার প্রাইস বলাটাও মুশকিল, কেননা মার্কেট তো এই অবস্থায় আছে। এই প্রাইস সেগমেন্টে যদি আরও ফোন লঞ্চ হয়, তখন একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যাবে যে এটা থেকে আরেকটা পিছিয়ে থাকলো। এখন এই প্রাইস সেগমেন্টে ফোনই তো লঞ্চ হচ্ছে না বলা যায়, সো এটাকে ওভার প্রাইসও বলা যাচ্ছে না এক প্রকার। এখন আপনারা এটাকে কিভাবে দেখছেন আমি জানি না, তবে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমার কথায় ফিরি, আমি যদি 26,999 টাকার ফোন হিসাব করি, সেই জায়গাটায় ডিসপ্লেটা বেশ পিছিয়ে আছে। ডিসপ্লেটা একেবারেই বেমানান বলা যায়, HD+ IPS ডিসপ্লে। তবে বাকি জায়গাগুলো, যেমন এই ফোনের ক্যামেরাটা ভালো লেগেছে আমার কাছে, তারপরে এই ফোনের ডিজাইনটাও সুন্দর আছে, পাশাপাশি ব্যাটারি, তারপরে পারফরমেন্সও একেবারে যে ফেলে দেওয়ার মতো এরকমও কিন্তু না। আবার আইপি রেটিং তো ভালো, 6 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স, HGS এর 5 স্টার ড্রপ সার্টিফিকেশন, এই ব্যাপারগুলোও এই ফোনটাকে এগিয়ে রাখছে। দিন শেষে আপনাদের কি মনে হচ্ছে সেটা জানা জরুরি, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্পার্ক 50 প্রো ডিভাইসটা কেমন মনে হয়েছে এবং আপনি আরও কি আশা করেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।